এরই মাঝে 1 সপ্তাহ কেটে গেছে। আদিত্য ধীরে ধীরে নূরের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আর নূরও না চাইতেও কেমন যেন আদিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে ফুটবল হয়ে পড়ছে আদিত্যের প্রতি। যেন এক অদৃশ্য কোনো মায়া টানে ওকে আদিত্যের দিকে। তবে আদিত্যের প্রতি কেমন যেন সন্দেহ হয় ওর। আদিত্যকে কেমন রহস্যময় লাগে ওর কাছে। তাই আদিত্যর ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারে না নূর। আদিত্য রোজ রাতেই নূরের রুমে এসে নূরকে বুকে নিয়ে ঘুমায়। আবার খুব ভোরে নূর জাগার আগেই চলে যায়। আর নূর রোজ সকালে উঠে নিজের জামা থেকে সেই ঘ্রাণটা পায়। নূর প্রথম প্রথম এটা নিয়ে টেনশন করলেও এখন আর তেমন ভাবে না এটা নিয়ে। কারণ ঘ্রাণটা কেন যেন ওর অনেক ভালো লাগে। সারাক্ষণ এই মোহময় ঘ্রাণটাতে ডুবে থাকতে ইচ্ছে হয় ওর। আদিত্য আজকাল প্রায় রোজই নূরকে ভার্সিটি নিয়ে যায়। আবার কতদিন নিয়েও আসে। বিহান এই 1 সপ্তাহে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না। নিজের ভেতর ঝড় বয়ে গেলেও বাইরে সেটা বুঝতে দেয় না ও। এই কয়দিনে বিহান দরকার ছাড়া খুব একটা আদিত্যের বাসায় যায়নি। আর গেলেও যতটা সম্ভব আয়াতের সামনে না পড়ার চেষ্টা করেছে। মেয়েটির মুখোমুখি হলে ওর বুকের যন্ত্রণাটা জেগে ওঠে তখন। তাই সে যতটা পারে আয়াতকে এভয়েড করার চেষ্টা করে। আয়াতও বিহানের হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। অনেকবার এই ব্যাপারে কথা বলতেও চেয়েছে বিহানের সাথে। তবে বলতে চেয়েও বলেনি। কোনো অধিকারেই বা বলবে? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার অধিকার যে তার নেই। হতে পারে অনধিকার চর্চা করতে গিয়ে তাকে রাগিয়ে দিল তখন। এসব ভেবে দ্বিধাদ্বন্দ্বে আর এগুই না আয়াত। আবির আর নীলার প্রেমও ভালোই চলছে। আবির প্রায়ই আদিত্যর সাথে দেখা করার বাহানায় তার কচি বিয়াইন তার যাতে একটু মিষ্টি মিষ্টি প্রেম করে যায়। কখনো কখনো তার ভিটামিন ডোজ পায়। আবার কখনো খালি হাতেই ফিরতে হয় বেচারাকে। আবির নূরের সামনে নিজেকে আদিত্যর ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছে। বিকাল 5টা। নূর ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। নূর উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ওর বান্ধবীগুলো বাসায় ঢুকে পড়ল। নূর একটু অবাক হয়ে বলল, "কি রে তোরা হঠাৎ এখানে?" নূরের এক বান্ধবী বলে উঠল, "কেন আসতে পারি না বুঝি? তোর বাসায় আসতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি?" "আরে আমি কি তাই বলেছি নাকি? তোরা না বলে হঠাৎ করে এলি তাই বললাম।" এবার আরেক বান্ধবী বলে উঠল, "আরে আমাদের না তোর কথা অনেক মনে পড়ছিল। তাই তো তোকে সারপ্রাইজ দিতে চলে এলাম।" নূর কেমন সন্দেহর দৃষ্টিতে তাকালো ওদের দিকে। এরা যে এখানে কোনো মতলবে এসেছে তা ঠিকই বুঝতে পারছে নূর। তবুও হাসিমুখে সবাইকে সোফায় নিয়ে বসালো নূর। সোফায় বসে সবাই কেমন এদিক ওদিক তাকাতাকি করছে। নূর সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, "কি রে, কি খুঁজছিস তোরা?" একজন বলে উঠল, "হ্যাঁ রে নূর, তোর সেই হোটি পেইং গেস্টটা কই রে? দেখছি না তো।" আরেকজন বলে উঠল, "হ্যাঁ নূর, একটু ডাক দে না, আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে না।" নূর এবার সত্যি সত্যিই বুঝে গেল এই বান্দরনীদের মতলব। তাই তো বলি হঠাৎ করে এদের আমার জন্য এত দরদ উতলে ঢেলে পড়ছে কেন? লুচু ছেমড়িগুলো সব লুচুগিরি করতে এসেছে। ভালো হয়েছে উনি এখন বাসায় নেই। লুচ্চিগুলো ওনার সাথে দেখাই করতে পারবে না। 1 মিনিট, উনি বাসায় নেই এতে আমি এত খুশি হচ্ছি কেন? উনি এদের সাথে দেখা করতে পারবেন না তাতে এত খুশির কি হলো? আর এদের সাথে দেখা করলেই বা কি হবে? উনি এদের সাথে দেখা করুক আর যা খুশি তাই করুক, তাতে আমার কি? আমার ওপর এত এফেক্ট হচ্ছে কেন? নূরের ভাবনার মাঝেই ওর বান্ধবী আবারও বলে উঠল, "কি রে, চুপ করে আছিস কেন? বল না উনি কোথায়?"
ঈশ্বর, আমরা তো এক্সাইটেড হয়ে আছি উনার সাথে দেখা করার জন্য। নূরের চরম বিরক্তি লাগছে, তবুও জোরপূর্বক হেসে বলল, উনি তো নেই এখন, কখন আসবে তার কোনো ঠিক নেই। নূরের বান্ধবীগুলো বলে উঠল, কি বলিস? ব্যাপার না, আমরা ওনার জন্য অপেক্ষা করব। আরে উনার তো আসার কোনো ঠিক নেই, হতে পারে আজকে উনি নাও আসতে পারে। উনি মাঝে মধ্যে বাসায় আসেন না। তোরা কতক্ষণ অপেক্ষা করবি তাই না? আরে এটা কোনো ব্যাপার হলো? আমরা উনার জন্য অপেক্ষা করব, ততক্ষণ না হয় তোর সাথে একটু আড্ডা দেই। নূর দাঁতে দাঁত চেপে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তোরা বয়, আমি তোদের জন্য চা নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে নূর উঠে কিচেনের দিকে গেল। যেতে যেতে চেহারায় বিরক্তির ছাপ ভেসে উঠল। একটু পরে নূর সবার নুডলস করে নিয়ে এলো। ট্রেটা টেবিলের ওপর রাখতেই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। নূর এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে সামনে আদিত্যকে দেখে নূরের চোখ বড় বড় হয়ে গেল। আদিত্য এত তাড়াতাড়ি চলে আসবে তা ভাবেনি নূর। আদিত্য নূরকে দেখে মুচকি হেসে যেই ভেতরে ঢুকতে যাবে অমনি হঠাৎ নূর আদিত্যের মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। একটুর জন্য আদিত্যর নাকে লাগেনি দরজা। নূরের এহেন কাজে আদিত্য ভ্যাবাচেকা খেয়ে গেল। ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, এটা কি হলো? নূর দরজা আটকে টেনশনে নখ কামড়াতে লাগল। এই লোকটারও এখনই আসা লাগল। একটু দেরি দিয়ে আসলে কি হতো? এখন লুচিগুলোর হাত থেকে কি করে বাঁচাবো নাকে? কিন্তু আমি এত হাইপার হচ্ছি কেন? এত টেনশনেরই বাকি আছে? ওরা কি আর খেয়ে ফেলবে নাকি ওনাকে? নূরের ভেতরের আওয়াজটা নূরের প্রশ্নের উত্তর হিসেবে বলল, আরে খেয়ে ফেলবে মানে অবশ্যই খেয়ে ফেলবে। দেখছিস না এই ক্ষুধার্ত বাঘিনীগুলো কেমন আদিত্যকে গেলার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাছাড়া উনি আমাদের পেইং গেস্ট, উনাকে এসব ঝামেলা থেকে বাঁচানো আমার দায়িত্ব। মা যদি জানতে পারে যে আমার বান্ধবীগুলো আদিত্যকে জ্বালিয়েছে তাহলে তো আমার আর নিস্তার নেই। তাই ওনাকে যে করেই হোক এদের হাত থেকে বাঁচাতেই হবে। নিজের মনকে নিজেই এসব হাবিজাবি জাস্টিফিকেশন দিয়ে বুঝিয়ে দিলয় তার মনে অন্য কিছু নেই। সে শুধুমাত্র একজন দায়িত্ববান বাড়িওয়ালা হিসেবে তার পেইং গেস্টকে রক্ষা করছে, ব্যাস আর কিছু না। তার সাদা মনে কোনো কাদা নেই। নূরকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা বলে উঠল, কিরে নূর, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? তোর পেইং গেস্ট আসেনি তো? নূর থতমত খেয়ে আমতা আমতা করে বলল, না না, উনি এখনো আসেননি। ওটা তো এমনি ওই পাশের বাসার এক আন্টি। আমাকে একটু ডাকছেন উনি। তোরা থাক, আমি এখনই আসছি। হ্যাঁ। কথাটা বলে নূর দরজা হালকা করে খুলল। আদিত্য মাত্রই আবার দরজায় নক করতে যাবে তখনই নূর আবার দরজা হালকা করে খুলে তড়িঘড়ি করে বের হয়ে আবার দরজা আটকে দিল। নূরের কাজকর্ম কিছুই আদিত্যের বোধগম্য হচ্ছে না। আদিত্য ভ্রু কুঁচকে যেই কিছু বলতে যাবে অমনি নূর ফট করে নিজের এক হাতের তর্জনী আঙুলটা আদিত্যের ঠোঁটের ওপর চেপে ধরে, আরেক হাতের তর্জনী আঙুল দিয়ে নিজের ঠোঁটের ওপর রেখে আদিত্যকে চুপ থাকার ইশারা করল। আদিত্য কথা কি বলবে, নূরের আঙুল ওর ঠোঁটে রাখায় বেচারা এমনিতেই চুপ হয়ে গেছে। তবে নূরের আচরণ কেমন যেন আজব লাগছে আজ। নূর এবার আঙুল সরিয়ে আদিত্যর হাত ধরে আদিত্যকে টেনে একদিকে নিয়ে যেতে লাগল। আদিত্য শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। নূর কি করতে চাইছে সেটাই বুঝতে পারছে না ও। নূর আদিত্যকে নিয়ে বাসার পেছনে সাইটে এসে দাঁড়াল। আদিত্য এবার নিজের কৌতূহল লুকিয়ে রাখতে না পেরে বলে উঠল, নূর, আর ইউ ওকে? সব ঠিক আছে তো? নূর জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে?
তাহলে এমন আজব বিহেভ করছো কেন? আর আমাকে এখানে নিয়ে এলে কেন? নূর কি বলবে এবারে ভেবে পাচ্ছে না। কোনো কিছু না পেয়ে বোকার মতো বলে উঠল, কেন আবার? আপনাকে এই জায়গাটা দেখাতে। আরে আপনি তো আমাদের বাসার পেছনে সাইডটা দেখেননি, তাই আপনাকে দেখাতে নিয়ে এলাম। ভালো করে দেখুন, সুন্দর না জায়গাটা? আদিত্য যেন তোবদা খেয়ে গেল। বাসার পেছনে সাইটের পরিত্যক্ত এমন একটা জায়গায় নূর সৌন্দর্যের কি দেখতে পেল তাই ভেবে পাচ্ছে না আদিত্য। আদিত্য ভ্রু কুঁচকে বলল, এখানে সুন্দর বলতে কি দেখতে পাচ্ছ তুমি? নূর আবারও কোনো কিছু না পেয়ে বোকার মতো বলে উঠল, কেন, এই দেখুন কত সুন্দর স্যানিটারি পাইপ। এমন পাইপ কখনো দেখেছেন আপনি? এত বছর ধরে আমাদের সাথে আছে, তবুও এখনো ক্লান্ত হয়ে ফেটে যায়নি। কত মজবুত দেখেছেন? কালারটাও কত সুন্দর, তাই না? আমি তো ভেবেছি এই পাইপের সাথে ম্যাচ করে কয়েকটা জামা বানাবো, ভালো হবে না বলেন? নূর হড়বড়িয়ে বোকার মতো কি বলে যাচ্ছে ও নিজেও জানে না। আদিত্য বেচারা ভয়ে শুকনো ঢোক গিলল। ওর অ্যাঞ্জেলটা কি এবার সত্যি সত্যিই পাগল হয়ে গেল নাকি? কি সব আবোল তাবোল কথা বলছে। এমন হলে কি করবে ও? আদিত্য নূরের কপালে হাত রেখে ওর টেম্পারেচার চেক করে চিন্তিত সুরে বলল, নূর তোমার শরীর ঠিক আছে? এভাবে আবোল তাবোল কথা বলছো কেন? তুমি তোমার মেডিসিনগুলো ঠিকমতো নিচ্ছ তো? নূর আবারও মেকি হেসে বলল, আরে আমার আবার কি হবে? বললাম তো আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। তুমি চল, তোমার চেকআপ করাতে হবে। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে ওখান থেকে নিয়ে আসতে লাগল। নূর আদিত্যকে থামতে বলছে কিন্তু আদিত্য কোনো কথা শুনছে না। নূর পড়ে গেছে এক মহা ঝামেলায়। এবার ওই লুচিগুলো দেখে ফেললে কি হবে আল্লাই জানে। আদিত্য নূরকে নিয়ে দরজার সামনে আসতেই নূর আবারও বলে উঠল, আরে আমার কথাটা তো শুনুন প্লিজ। আদিত্য কিছু বলতে যাবে তখনই নূরের বান্ধবীরা দরজা খুলে বেরিয়ে এলো। আদিত্যকে দেখে সব কয়টা খুশিতে গদগদ হয়ে গেল। ওরা নূরের দিকে তাকিয়ে বলল, আরে নূর, উনি এসেছেন, তুই আমাদের বললি না কেন? নূর কি বলবে? বেচারি এখন নিজের মুখ লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজছে। সেখানে যে যদি নিজেকে লুকাতে পারে। আদিত্য ভ্রু কুঁচকে নূরের বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, জি, আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। নূরের বান্ধবী বলে উঠল, আমরা হলাম নূরের ফ্রেন্ডস। আসলে আমরা একটু আপনার সাথে দেখা করে পরিচিত হতে এসেছিলাম। কিন্তু নূর বলল আপনি হয়তো আজ আসবেন না, তাই অনেকক্ষণ ধরে বসে থেকে আমরা এখন যেতেই নিয়েছিলাম। এদের কথা শুনে আদিত্য এক ভ্রু উঁচু করে সরু চোখে নূরের দিকে তাকাল। আর সেটা দেখে নূর অন্যদিকে ঘাড় ঘুরিয়ে মাথা চুলকাতে লাগল। বেচারি এখন কোনো কোনায় গিয়ে লুকানো যায় সেই জায়গা খুঁজছে। আদিত্যর কাছে এবার আসল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নূরের এতক্ষণ ধরে এসব পাগলামির কারণও বুঝে গেল আদিত্য। তো অ্যাঞ্জেলটা জেলাস হয়ে এসব করছে। কথাটা ভেবে আদিত্য মনে মনে হাসল। বায়েগা মাজা। আদিত্য বাঁকা হাসি দিয়ে নূরের বান্ধবীরদের দিকে তাকিয়ে অমায়িকভাবে বলল, আরে আরে, আপনারা এভাবে চলে যাচ্ছেন কেন? আপনারা আমার সাথে দেখা করতে এসে না দেখা করেই চলে যাবেন তা কি হয়? চলুন না, আমরা ভেতরে গিয়ে বসে আরামে কথা বলি। নূরের বান্ধবীরা খুশিতে ডগমগ হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলুন না। আদিত্য নূরের ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। আর বেচারি নূর ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইল। ওকে যেন কারোর চোখেই পড়ছে না। ছেলে মানুষ সবই এক। এমনিতে তো সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে, আর আজ যেই ওদের দেখল অমনি পলটি খেয়ে গেল। আর ওনাকেই বাকি বলবো, আমার লুচ্চি কাচ্চি বান্দরনি গুলাও কি কম নাকি?
মির্জাফরের মতো সবগুলো আমাকে যেন মেমোরি থেকে ডিলিট করে দিল। শালি লুচ্চির দল। নূর বিরক্ত হয়ে নিজেই ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে নূরের চোখ কপালে উঠে গেল। আদিত্য নূরের ফ্রেন্ডসদের সাথে এমনভাবে মিশে গেছে যেন দুধের সাথে হরলিক্স। কি সুন্দর হাসাহাসিতে গড়াগড়ি খাচ্ছে, যেন সকাল সকাল হাঁসের মাংস খেয়ে এসেছে। ঈষস দেখে মনে হচ্ছে হাসির ডেট যেন আজকের পর এক্সপায়ার হয়ে যাবে, তাই জন্মের হাসি আজই হেসে শেষ করছে। আর এই লোকটাকে দেখ, মনে হচ্ছে যেন গোপীদের মাঝে কৃষ্ণ সেজে বসে আছে। মরণ। কিন্তু আমার এত রাগ হচ্ছে কেন? ধুরোর জ্বালা কিছুই ভাল লাগছে না। নূর রাগে কিরমির করে এগিয়ে গিয়ে সোফায় ধূপ করে বসে পড়ল। আদিত্য আরও চোখে নূরকে ঠিকই দেখছে। ওকে এভাবে জেলাস হতে দেখে অনেক মজা লাগছে ওর। আর এটা ভেবেও অনেক খুশি লাগছে যে ওর অ্যাঞ্জেলটা এখনো ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। ব্যাস একবার শুধু নূর ওর মনের কথাটা বুঝতে পারলেই হল, তাহলে সব ঠিক হয়ে যাবে। নূরের বান্ধবীরা এবার আদিত্যের গা ঘেঁষে বসে ওর সাথে সেলফি তুলতে লাগল। যদিও আদিত্য ভেতরে ভেতরে চরম বিরক্ত হচ্ছে, তবুও নূরকে দেখানোর জন্য ও নিজেও হাসিমুখ করে ওদের কাজে সায় দিচ্ছে। ওদের এসব কাণ্ডকারখানা নূরের রাগের অগ্নিকুণ্ডে আরও ঘি ঢেলে দিল। নূরের ইচ্ছে করছে সব কয়টার মাথায় আগুন ধরিয়ে দিতে। এমন লুচ্চি মেয়েরা ওর বান্ধবী কি করে হলো সেটাই আজকের দিনে ভাবনার বিষয়। লুচ্চিগিরিতে এদের মেডেল পাওয়া উচিত। সবগুলো সানি লিওনির নেক্সট জেনারেশন মনে হচ্ছে। আদিত্য এবার টি টেবিলের ওপর নুডলস দেখে বলে উঠল, ওয়াও, নুডলস! কে বানিয়েছে? নূরের এক বান্ধবী বলে উঠল। নূর বানিয়েছে। আপনি খাবেন নাকি? আদিত্য নূরের দিকে আরও চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, কেউ দিলে তো খাওয়াই যায়। নূরের বান্ধবী এবার নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর জানা আদিত্য জির জন্যেও এক বাটি নুডলস নিয়ে আয়। আদিত্য জি? কেন রে ভাই, ভাইয়া বলতে কি মুখে ফোসকা পড়ে যায়? উহহ, আদিক্ষেতা দেখে গা জ্বলে যায়। মনে মনে এসব বললেও উপরে উপরে জোরপূর্বক হেসে নূর বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখনই আনছি। আমার কাজই তো এই, তাই না? কথাটা বলে নূর দাঁতে দাঁত চেপে মনে মনে হাজারটা গালি দিতে দিতে কিচেনের দিকে গেল। কিচেনে এসে নূর রাগে ফেটে পড়ছে। ঈষস কি শখ গোপীদের সাথে রঙ্গলীলা করে করে নুডলস খাওয়া হবে, তাই না? খাওয়াচ্ছি নুডলস। এমন নুডলস খাওয়াবো যে বাপের জন্মেও ভুলবে না। এসব ভেবে নূর রাগের বশে আদিত্যর নুডলসের বাটিতে অনেকগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে দিল। তারপর সেটা একটা ট্রেতে করে নিয়ে বাইরে এলো। বাইরে এসে আদিত্যের সামনে নুডলসের বোলটা এগিয়ে দিয়ে ফেক স্মাইল দিয়ে বলল, এই নিন আপনার নুডলস। নূরের এক্সপ্রেশন দেখে আদিত্যর একটু সন্দেহ হল, তবুও কিছু না বলে মুচকি হেসে নূরের হাত থেকে নুডলসের বোলটা হাতে নিল। নূর সেটা দেখে একটা বাঁকা হাসি দিল। আদিত্য চামচে পেঁচিয়ে এক চামচ নুডলস মুখে দিতেই সন্দেহটা ক্লিয়ার হয়ে গেল। আদিত্য বুঝতে পারছে নূর এসব ইচ্ছে করেই করেছে। আদিত্য মনে মনে বলল, তুমি বললে তো বিষপান করতেও দ্বিতীয়বার ভাবব না। সেখানে এই ঝাল কি জিনিস? তোমার দেওয়া শাস্তি সানন্দে গ্রহণ করলাম অ্যাঞ্জেল। অতঃপর আদিত্য সেই ঝাল দেওয়া নুডলস খেতে শুরু করল। এটা দেখে নূর অনেক অবাক করে গেল। ও তো ভেবেছিল আদিত্য একবার মুখে দিয়েই আর খাবে না, কিন্তু আদিত্য তো বিনা বাক্যে খেয়েই যাচ্ছে। আদিত্য নুডলস খেতে খেতে ওর চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল। ঠোঁট আর নাকের ডগাও লাল হয়ে উঠল। আদিত্য ছোট থেকেই ঝাল কম খায়, সেখানে এত ঝালে আদিত্যর অবস্থা করুণ হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো ঝালে কাঁপছে। নূরের এবার প্রচুর খারাপ লাগছে।
ও তো শুধু একটু মজা দেখাতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা এমন হয়ে যাবে ভাবতে পারেনি ও। নিজের বোকামির ওপর চরম রাগ লাগছে ওর। নূর আদিত্যের এই অবস্থা আর দেখতে পারল না। আদিত্যর হাত থেকে নুডলসের বোলটা টান দিয়ে নিয়ে বলল, প্লিজ বন্ধ করুন, আর খেতে হবে না আপনাকে। আদিত্য কিছু না বলে নূরের হাত থেকে আবারও বোলটা ক্যারে নিয়ে খেতে লাগল। নূরের বান্ধবীরা ওদের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না, ওরা শুধু তাকিয়ে আছে। এদিকে আদিত্যের ঝালে আরও নিদারুণ অবস্থা। নূরের এবার কান্না পাচ্ছে। কেন করতে গেল ও এমনটা? আর উনিও কেমন জেদ ধরে খেয়েই যাচ্ছে। এখন কি করব আমি? আদিত্য নুডলস একেবারে শেষ করে বোলটাটি টেবিলের ওপর রাখল। তারপর নূরের বান্ধবীদের দিকে তাকিয়ে আস্তে করে বলল, লেডিস, তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগল। আমার একটু কাজ আছে, আমি আসছি এখন। কথাটা বলে আদিত্য উঠে দাঁড়াল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস ফর ইউর ডেলিশিয়াস ফুড। কথাটা বলেই আদিত্য ওখান থেকে দ্রুত ওর রুমে চলে গেল। নূরের চোখ দিয়ে এবার সত্যিই পানি গড়িয়ে পড়ল। নিজের ওপর চরম রাগ লাগছে ওর। কি দরকার ছিল এমন বোকামি করার? তুই আসলেই একটা গাধা। নূর তাড়াতাড়ি করে কিচেনে দৌড়ে গেল। কিচেনে এসে একটা বলে মধু ঢেলে নিয়ে আবারও বেরিয়ে এসে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্য রুমে এসে দুই হাতে নিজের চুল টেনে ধরে শুধু পায়চারি করছে আর জোরে জোরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছে। ঝালে ওর মাথায় যেন আগুন ধরে গেছে, ওর সারা শরীর ঝিনঝিন করছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে ফেলতে। ওকে দেখে মনে হচ্ছে ওর সামনে যে আসবে তাকে ধ্বংস করে ফেলবে ও। তখনই নূর আদিত্যের রুমে ঢুকল। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়েছিল। নূর আদিত্যের পেছনে দাঁড়িয়ে ভয় ভয় ওর দিকে মধুর বোলটা এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আই অ্যাম সরি, প্লিজ এই মধুটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। আদিত্য হঠাৎ নূরের দিকে ফিরে ওর হাত টেনে ধরে এক ঝটকায় দেয়ালের সাথে আটকে দিল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগেই আদিত্য নূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল। নূর যেন মুহূর্তেই ফ্রিজ হয়ে গেল। হাতের বোলটাও ঠাস করে নিচে পড়ে গেল। আদিত্য নূরের দুই হাতের আঙুলের ভেতর নিজের দুই হাতের আঙুল ঢুকিয়ে নূরের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে নূরের অধর্ষধাপান করতে লাগল। নিজের ঝালের নিবারণ করছে নূরের ঠোঁটের মধু দিয়ে। নূর চোখ বন্ধ করে আছে, শরীর অসম্ভব কাঁপছে ওর। হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বাড়ছে। নূর চেয়েও কেন যেন আদিত্যকে সরিয়ে দিতে পারছে না। কেমন যেন হারিয়ে যাচ্ছে ও। মনে হচ্ছে এই স্পর্শটা ওর অনেক পরিচিত, একদম আপন কেউ। প্রায় 5 মিনিট আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে নেশালো কণ্ঠে বলল, স্যার নিউটনের সূত্র মনে আছে তো? প্রত্যেকটা ক্রিয়ারই কোনো না কোনো প্রতিক্রিয়া আছে। তোমার ফ্রেন্ডসদের ক্রিয়ায় তুমি জেলাস হয়েছ, আর প্রতিক্রিয়া স্বরূপ আমাকে ঝাল খাইয়েছ। আর তোমার ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ আমি আমার ঝালের নিবারণ আমার মতো করে নিলাম। তোমার আনা ওই মধু দিয়ে আমার কিছু হতো না। আমার তো এক্সট্রা পাওয়ারফুল মধুর দরকার ছিল, যে মধু খাওয়ার সাথে সাথে একদম ইনস্ট্যান্ট কাজ করে। আদিত্য এবার নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, বাই দ্য ওয়ে, আজকের ক্রিয়া প্রতিক্রিয়া খেলায় কিন্তু শেষে আমিই সবচেয়ে লাভবান হয়েছি। তুমি রোজ এমন ক্রিয়া করো, আর আমি রোজ এমন প্রতিক্রিয়া করে যাব। নূর আর সহ্য করতে পারল না। আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদিত্য পেছনে থেকে ঠোঁট কামড়ে হাসল। ভার্সিটির মাঠের পাশে গাছের নিচে বসে আছে নূর। এমনি এমনি বসে নেই, কারো জন্য অপেক্ষা করছে ও।
আসলে আজকে হিস্ট্রি প্রফেসর ওদের সবাইকে একটা প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টটা দুজন মিলে করতে হবে। সবাইকে 4th ইয়ারের একজন সিনিয়রের সাথে এই প্রজেক্ট করতে হবে। কার সাথে কার পেয়ার হবে সেটাও প্রফেসর ডিসাইড করে দিয়েছে। নূরের কার সাথে পেয়ার হয়েছে তা সে জানে না, তাই সে এখানেই বসে আছে। প্রফেসর বলেছে ওর যার সাথে পেয়ার হয়েছে সে নাকি এখানেই এসে দেখা করবে। অনেকক্ষণ ধরে বসে থেকে নূর বিরক্ত হয়ে গেছে। নূর বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিল। হঠাৎ একটা ইটের টুকরার সাথে পা বেজে পড়ে যেতে নেয় নূর। তবে পড়ে যাওয়ার আগেই কেউ এসে ওকে ধরে ফেলল। নূর মাথা তুলে দেখল একটা ছেলে ওকে ধরে আছে। নূরের ব্যাপারটা কেমন যেন ভালো লাগল না। নূর দ্রুত নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াল। ছেলেটা এখনো কেমন যেন হা করে নূরের দিকে তাকিয়ে আছে। চোখের পলকই যেন পড়ছে না। লোকটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূরের খুব অস্বস্তি লাগছে। নূর একটু গলা খাকারি দিয়ে উঠল। ছেলেটার এতক্ষণে ঘোর কাটল। ছেলেটা তার ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, সরি আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্যে। আসলে আমার ক্লাস চলছিল তাই আসতে দেরি হয়ে গেল। নূর বুঝতে পারল তার মানে এই লোকটাই ওর প্রজেক্টের পার্টনার। নূর জোরপূর্বক মুচকি হেসে বলল, ইটস ওকে। প্রথমে পরিচয় পর্বটা জেনে নেওয়া যাক। হাই অ্যাম শিশির। কথাটা বলে শিশির ওর ডান হাতটা নূরের দিকে বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নূর অনিচ্ছা সত্ত্বেও সৌজন্যবোধ দেখানোর জন্য সে নিজের ডান হাতের আঙুলগুলো শিশির হাতে হালকা করে ছুঁয়ে বলল, অ্যাম মেহরুমা নূর। শিশির নূরের হাত ধরে থেকেই বলল, ওয়াও নূর, ইটস রিয়েলি নাইস নেম। একদম তোমার মতোই, তোমার নামটাও সুন্দর। নূর তাড়াতাড়ি ওর হাতটা সরিয়ে নিয়ে একটু সৌজন্যমূলক হাসল। লোকটার কথাবার্তায় চরম অস্বস্তিবোধ করছে নূর। তাই টপিক চেঞ্জ করে বলল, আমরা কাজ শুরু করি প্লিজ। এমনিতেও দেরি হয়ে গেছে অনেক। ইয়া শিওর, লেটস গো। দুজন ওদের প্রজেক্টের কাজ শুরু করে দিল। তবে শিশিরের চোখ যেন নূরের ওপর থেকে সরছেই না। কাজের ফাঁকে ফাঁকে শুধু নূরকেই দেখে যাচ্ছে, কিন্তু নূরের সেদিকে কোনো খেয়াল নেই। ও ওর মতো কাজ করে যাচ্ছে। বিহান আদিত্যের রুমে এসেছিল একটা জরুরি ফাইল নিতে। আদিত্যই ওকে বলেছিল। ফাইলটা নিয়ে বের হয়ে করিডোর দিয়ে হেঁটে আসতে নিলে হঠাৎ কিছু কথা কানে আসতেই বিহান কদম আপনা আপনি থেমে গেল। পাশেই আয়াতের রুম। রুমের ভেতর আয়াত আর ওর বেস্ট ফ্রেন্ড কথা বলছে। সেসব কথাই বিহানের কানে এসেছে। আয়াতের বেস্ট ফ্রেন্ড সামিয়া আয়াতকে বলছে, তুই রাফিন সাহেবের প্রপোজাল মানা করে দিলি কেন? উনার মতো একজন ছেলে তোকে প্রপোজ করেছে, সেটা তো তোর সৌভাগ্য। জানিস উনাকে বিয়ে করার জন্য কত মেয়ে হাহাকার করছে, আর তুই কিনা সোজা মানা করে দিলি? আরে একবার ভেবেও তো দেখতে পারতিস। আয়াত বলে উঠল, ইয়ার তুই তো সব জানিসই, তাও কেন এসব বলছিস? হ্যাঁ জানি। তুই আর তোর পাগল ভালোবাসা। আরে সারা জীবন কি মানুষ একটার পেছনেই পড়ে থাকে নাকি? জীবনে মুভ অন করা শেখ। অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করে দেখ, দেখবি অনেক সুখী হবি। আয়াত হতাশার সুরে বলল, এইটাই তো আমার দ্বারা সম্ভব না রে। তুই জানিস আমি চেষ্টা করলে হয়তো সবই পারব। হয়তো একবারের জন্য চেষ্টা করে এভারেস্টও জয় করতে পারব, হয়তো বা চেষ্টা করে সাঁতরে সমুদ্রও পার হতে পারব। তবে অন্য কাউকে ভালোবাসার বিন্দুমাত্র ক্ষমতা আমার নেই। আমার দ্বারা সেটা কখনোই হবে না। অন্তত এই জনমে তো আর সম্ভব না। মানুষ এক জীবনে যতটুকু ভালোবাসতে পারে আমি তার সবটুকু শুধু একজনকেই উজাড় করে দিয়েছি। এখন আর অন্য কাউকে দেওয়ার মতো কিছুই বাকি নেই আমার মাঝে। তুই জানিস, আমার সেই কিশোরী কাল থেকে
যখন আমি ভালোবাসা কি সেটা ভালো করে জানতামও না, তখন থেকেই আমার এই ছোট্ট মনে শুধু একজনেরই বাস হয়েছে। শুধু একজনকেই আমার শয়নে স্বপনে মনের কোঠায় বসতবাড়ি করে দিয়েছি। ধীরে ধীরে যত বড় হয়েছি সে আমার সবটা জুড়ে দখল করে নিয়েছে। এখন যে সে ছাড়া আমার মাঝে আমি বলতে আর কিছুই বাকি নেই। হ্যাঁ, সে না হোক কোনো বড় ব্যক্তিত্ব, তবুও আমার কাছে সে সবচেয়ে দামি। তার সবকিছুই আমার ভালো লাগে। তার কথা, তার চলাফেরা, এমনকি তার বকাটাও আমার কাছে ভালো লাগে। জানি লোকে হয়তো আমাকে পাগল বলবে, তবে এটাই সত্যি। তাকে ভালোবাসা শুধু আমার ইচ্ছে না, আমার প্রয়োজন। তাকে ভালোবাসা বন্ধ করা মানে আমার নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া। এখন তুই বল, আমি কিভাবে অন্য কাউকে ভালোবাসব? শুধু শুধু কাউকে আমি মিথ্যে আশা দিতে চাই না। সামিয়া এবার একটু রাগী সুরে বলল, তা তুই যার জন্য এত দেওয়ানি হয়ে আছিস, তার কি তোর কোনো কিছুতে আসে যায়? সে তো তোকে পাত্তাই দেয় না, তোকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তাহলে তুই কেন ওই নিষ্ঠুর জালিম লোকের জন্য নিজেকে জ্বলাচ্ছিস? ওই স্বার্থপর বদমাইশ লোকটা তোর এত ভালোবাসার যোগ্য না। আয়াত ধরা গলায় বলল, এভাবে বলিস না। উনিও উনার জায়গায় ঠিক আছেন। উনারাও নিজের বাধ্যবাধকতা আছে, তাই তার প্রতি এখন আর কোনো অভিযোগ নেই আমার। হয়তো আমিও উনার জায়গায় থাকলে এটাই করতাম। কথাগুলো বলতে বলতে আয়াতের চোখ ভরে উঠল। আয়াত একটু থেমে আবার ব্যথিত কণ্ঠে বলে উঠল, তবে একটা কথা কি জানিস? যতই উনার সামনে স্ট্রং আর স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, ভেতরে ভেতরে আমি প্রচুর ভেঙে পড়ি। আমার এই অবুঝ মনটাকে কিছুতেই বুঝাতে পারি না। এই পাগল মনটা যে এখনো তাকে পেতে চায়, তাকে অতি আপন করে কাছে পেতে চায়, তার বুকে মাথা রেখে একটু শান্তি পেতে চায়, তার হাতে হাত রেখে অনেক দূর চলতে চায়। জানিস, যখন আশেপাশে সবাইকে তার প্রিয়জনের সাথে হাসি খুশি দেখি, তখন আমার অনেক হিংসে হয়। মনে হয় আমার সাথেই কেন এমন হলো? কেন আমি আমার প্রিয়জনকে কাছে পাই না? কেন তার সান্নিধ্যে পাই না? আমাকে চাওটা কি খুব বেশি? বল না সামিয়া, আমি কি খুব বেশি লোভী হয়ে গিয়েছি? বলতে বলতে আয়াতের চোখের পানি অঝরে গড়িয়ে পড়ছে। সামিয়া আয়াতকে জড়িয়ে ধরে ওকে শান্ত করতে লাগল। আসলে আয়াতকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই ওর কাছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগে ওর। এতক্ষণ ধরে এদের কথাবার্তা শুনে বিহান পুরো স্তব্ধ হয়ে গেল। হাত পা অসাড় হয়ে এলো। আয়াতের ভালোবাসা যে এত গভীর তা কখনো বুঝতেই পারেনি বিহান। ওর নিজেকে আজ সত্যি সত্যিই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ও কিভাবে পারল এই মেয়েকে এত কষ্ট দিতে? কিভাবে পারল ওকে কাঁদাতে? এসব ভেবে নিজের অজান্তেই বিহানের চোখে পানি এসে গেল। বিহান হাতের আঙুল দিয়ে নিজের চোখের পানি ধরে সামনে এনে অবাক চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই কি কাঁদছিস বিহান? হ্যাঁ, তোর তো কাঁদারই দরকার। শুধু পানি না, তোর চোখ দিয়ে তো রক্ত ঝরা দরকার। এমন হীরাকে পায়ে ঠুকরানোর জন্য তোর ভয়ঙ্কর শাস্তি হওয়ার দরকার। কত কষ্ট দিয়েছিস তুই মেয়েটাকে। বিহান নিজেকে একটু ঠিক করে নিয়ে মনে মনে বলল, তবে আর না, অনেক হয়েছে। এবার আমিও একটু স্বার্থপর হব। এবার আর অন্য কিছুর কথা ভাবব না আমি। এই মেয়েটাকে দুনিয়ার সব খুশি দিয়ে ভরিয়ে দেব। এখন থেকে আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আয়াতকে সর্বসুখ দেওয়া। কথাটা ভেবে বিহান ওখান থেকে চলে গেল। ক্লাস শেষে নূর গেটের কাছে এসে দাঁড়িয়েছে। আদিত্য প্রায় সময়ই ওকে নিতে আসে। আর নূর না মানলেও মনে মনে ও নিজেও আদিত্যের অপেক্ষা করে। আদিত্যের সাথে সময় কাটাতে তার ভালো লাগে, যদিও নূর উপরে উপরে সেটা দেখায় না। তবে তার মনটা ঠিকই আদিত্যের মায় আটকে পড়েছে।
নূরের ভাবনার মাঝেই একটা গাড়ি এসে ওর সামনে থামল। নূর তাকিয়ে দেখল ওই শিশির ছেলেটা। শিশির গাড়ি থেকে নেমে নূরের সামনে এসে বলল, আরে নূর, বাসায় যাচ্ছ বুঝি? চলো আমি তোমাকে ড্রপ করে দিব। নূর জোরপূর্বক মুচকি হেসে বলল, না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারব, আপনাকে কষ্ট করতে হবে না। এটা কেমন কথা নূর? আমরা তো এখন ফ্রেন্ডস, তাই না? তো আমাদের মাঝে এত ফর্মালিটির কি আছে? আর তোমাকে ড্রপ করে দিলে আমার কষ্ট না, বরং আরও ভালো লাগবে। প্লিজ, আই ইনসিস্ট। নূর পড়ে গেল এক মহা মুশকিলে। নূরের ইচ্ছে নেই শিশিরের সাথে যাওয়ার, তবে লোকটা এত রিকোয়েস্ট করছে, না গেলেও কেমন অভদ্রতা দেখায়। তাছাড়া লোকটা নূরের প্রজেক্টে অনেক হেল্প করেছে, যার জন্য নূরের অ্যাসাইনমেন্ট ক্লাসে সবচেয়ে ভালো হয়েছে। তাই অনিচ্ছা সত্ত্বেও লোকটার কথা রাখতে হবে। নূর একবার আশেপাশে তাকিয়ে দেখল আদিত্যর গাড়ি এসেছে কিনা। না, কোথাও দেখতে পেল না। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে অগত্যা শিশিরের সাথে যেতে রাজি হয়ে গেল। শিশিরের খুশি আর দেখে কে। শিশির হাসিমুখে গাড়ির দরজা খুলে নূরকে গাড়িতে উঠে বসতে বলল। নূর শেষমেশ এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। আর ওই সময়ই আদিত্য ওর গাড়ি নিয়ে চলে এলো। রাস্তায় একটু জ্যাম থাকায় আদিত্যর পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আদিত্য গাড়ির ব্রেক কষতেই সামনে তাকিয়ে দেখল নূর অন্য একটি ছেলের গাড়িতে উঠছে। আর ছেলেটি কেমন হাসিমুখে নূরের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আদিত্যের চোয়াল আর হাতের মুঠো শক্ত হাতে এলো। আর দেখতে দেখতেই ওদের গাড়ি স্টার্ট হয়ে চলতে শুরু করল। আদিত্য রাগী চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ওদের পেছনে পেছনে ছুটল। পুরো রাস্তা আদিত্য ওদের গাড়ির পেছনে পেছনেই এলো। বাসার সামনে এসে নূরদের গাড়ি থামল। আদিত্য ওর গাড়িটা ওদের থেকে কিছুটা দূরে থামাল। গাড়ি থামিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালে শিশিরও বেরিয়ে এলো। হ্যান্ডশেক করার জন্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, ওকে দেন, বাই নূর। আজকের দিনটা অনেক স্পেশাল ছিল। থ্যাংক ইউ সো মাচ নূর। কাল আবার দেখা হচ্ছে তাহলে। নূর অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে শিশিরের হাতে হালকা হাত ছোঁয়াল। তারপর শিশির চলে গেল। আর নূরও ভেতরে ঢুকে গেল। আর আদিত্য শুধু রাগে ফেটে যাচ্ছে। আদিত্য ওর এক লোককে ফোন করে বলল, শোন, আমি তোমাকে একটা গাড়ির নাম্বার বলছি। এই গাড়ির মালিকের সব ডিটেইলস চাই আমার, আজকের ভেতরেই। কথাটা বলে আদিত্য ফোন কেটে দিয়ে একটু পরে সেও বাসার ভেতর ঢুকল। নিজের রুমে এসে আদিত্য যেন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। কেমন অস্থির অস্থির লাগছে ওর। সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। আদিত্যের হঠাৎ বিহানের বলা কথাটা মনে পড়ল, আদি, নূরের জীবনে যদি অন্য কেউ চলে আসে, আর নূরের যদি তাকে ভালো লেগে যায়, তাহলে কি করবি তুই? না না না, কখনোই না। নূর শুধু আমার, শুধুই আমার। ওর জীবনে আসা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলে তাকানোরও অধিকার কারোর নেই, কারোর না। আর যে চোখ ওর দিকে তাকাবে তাকে এই দুনিয়ার আলো থেকে বঞ্চিত করে দেব আমি। নূর একটু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে আদিত্যের রুমের দিকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে আদিত্য এসেছে কিনা। তখনই ওর মা এসে যথারীতি নূরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল, যা আদিত্যকে কফি দিয়ে আয়। আজ আর নূরের রাগ হল না, বরং মনে মনে খুশিই লাগল। এই উছিলায় আদিত্যকে দেখা যাবে এটা ভেবে। নূর বিনাবাক্যে কফির মগ নিয়ে আদিত্যের রুমের দিকে এগুল। রুমের দরজায় এসে কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই নূর এবার দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে এসে দেখল আদিত্য বেডের ওপর দুই হাতে মাথার চুল চেপে ধরে মাথা নিচু করে বসে আছে।
নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি ভেতরেই আছেন, তাহলে কথা বললেন না কেন? আদিত্য কিছুই বলছে না, এখনো আগের মতোই আছে। নূর একটু ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, চুপ করে আছেন কেন? আদিত্য তাও চুপ। নূর এবার একটু চিন্তিত সুরে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? এই গরম গরম কফি খেয়ে নিন, মাথা ব্যথা সেরে যাবে। আদিত্য তবুও আগের মতোই আছে। নূরের এবার বিরক্ত লাগছে। ও কখন ধরে কথা বলে যাচ্ছে আর লোকটা কোনো জবাবই দিচ্ছে না। নূর তাই কফির মগটা বেডের পাশে ছোট টেবিলের ওপর রেখে বলল, আপনার কফি রাখলাম, খেয়ে নিয়েন। কথাটা বলেই নূর চলে যেতে নিলে আদিত্য আগের মতোই মাথা নিচু অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছেলেটা কে ছিল? আদিত্যের কথায় নূর থেমে গেল। আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ছেলে? কোনো ছেলে? যার সাথে গাড়িতে আসলে সেই ছেলেটা কে ছিল? নূর কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারল আদিত্য শিশিরের কথা বলছে। নূর ব্যাপারটা একটু আঁচ করতে পারল। তাহলে কি উনি শিশিরের সাথে আমাকে দেখে এমন মুখ ফুলিয়ে আছেন? কথাটা ভাবতেই নূর একটা বাঁকা হাসি দিল। বায়েগা মাজা। কাল আমাকে জ্বালিয়েছিল না, আজ আমার পালা। আজকে আমিও ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা করে দেব। মাথার ভিতরে এসব শয়তানি বুদ্ধি পাকিয়ে নূর একটু আহ্লাদি কণ্ঠে উঠল, ও উনার কথা বলছেন? উনি আমার ফ্রেন্ড, বলতে গেলে একদম স্পেশাল ফ্রেন্ড। অনেক ভালো লোক উনি, দেখতেও মাশাল্লাহ একদম হি। নূরের কথা পুরো হওয়ার আগেই আদিত্য এক ঝটকায় মাথা তুলে অগ্নিলাল চোখে নূরের দিকে তাকাল। আদিত্যর এমন ভয়ঙ্কর চাহনি দেখে নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। ভয় ওর কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের হাত চেপে ধরে দেয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, ডোন্ট ইউ ডেয়ার নূর। অন্য কাউকে হিরো বলার চেষ্টাও করবে না তুমি। তোমার হিরো শুধু আমি, বুঝতে পেরেছ তুমি? আর কিসের ফ্রেন্ড? হ্যাঁ, একটা কথা মনে রাখবে নূর, আমি সবকিছু সহ্য করতে রাজি আছি, তবে এমন কিছু করো না যা আমি কখনো মাফ করতে পারবো না। আদিত্যের কথা নূর পুরোটা বুঝতে না পারলেও আদিত্য যে ভয়ঙ্কর রেগে আছে সেটা ঠিকই বুঝতে পারছে ও। তাই ভয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভার্সিটির সিনিয়র ভাইয়া উনি। আজকে উনার সাথে একটা প্রজেক্টে কাজ করতে হয়েছে, তাই একটু পরিচিত হয়েছি, আর কিছু না। নূরের কথায় আদিত্যর রাগ একটু কমে এলো। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিল। তারপর নূরকে ছেড়ে দিয়ে বলে উঠল, ঠিক আছে, এখন যাও। নূর যেন এটারই অপেক্ষায় ছিল। আদিত্য বলতেই এক দৌড়ে ছুটে পালালো রুম থেকে। নীলা বারবার আবিরকে ফোন করে যাচ্ছে, তবে আবির ফোন ধরছে না। আসলে আবির নীলাকে কাল দেখা করতে বলেছিল, কিন্তু নীলা বাসা থেকে বেরোবার সুযোগ পায়নি। আর সেই জন্যই আবির রেগে বম হয়ে আছে। নীলা কাল থেকে ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছেই না। এভাবে আরও একবার ফোন দিল নীলা। এবার ফোনটা রিসিভ হলো। নীলা একটু খুশি হয়ে যেই কিছু বলতে যাবে তার আগেই আবির কাট কাট গলায় বলে উঠল, বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? তুমি থাকো তোমার কাজ নিয়ে। আমার মতো নগণ্য ব্যক্তিকে আবার তোমার মনে পড়ছে কেন? আরে আমার কথাটা তো শুনবেন। কোনো কথা নেই আর। আজ থেকে তোমার আমার ব্রেকআপ। আমার বাবা সুন্দর একটা মেয়ে দেখেছেন আমার জন্য। সে আমাকে সময় আর চুমু দুটোই দেওয়ার জন্য এবার রেডি হয়ে বসে আছে। তাই আমি তাকেই বিয়ে করব। তোমাকে সময়মত বিয়ার কার্ড পৌঁছে দেব। এসে আমার সুন্দর বউটা দেখে যেও। কথাটা বলেই আবির খট করে ফোনটা কেটে দিল। তারপর বাঁকা হেসে মনে মনে বলল, এখন দেখ কেমন লাগে। আমাকে ইগনোর করা, তাই না?
এদিকে ফোন কাটতেই নীলা রাগে কটমট করে উঠল। আবিরের কথা শুনে ওর রাগে গা জ্বলে যাচ্ছে। এত বড় সাহস, আমার সাথে ব্রেকআপ, আবার আমাকে রেখে বিয়ে করার ধান্দা হচ্ছে। করাচ্ছি বিয়ে, এমন মজা দেখাবো বাপের জন্মে বিয়ের নাম ভুলে যাবে। ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। আজ তো তোমাকে দিনের বেলায় যদি আকাশের তারা না দেখিয়ে দিয়েছ তো আমার নামও নীলা না। মনে মনে একটা প্ল্যান ভেবে শয়তানি হাসি দিল নীলা। নূর মাত্রই ভার্সিটিতে এসেছে। হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল অমনি কোথা থেকে শিশির এসে হাজির হল। নূরের সামনে এসে হাসি মুখে বলল, হায় নূর, কেমন আছো তুমি? হঠাৎ শিশিরকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ছেলেটা কেমন যেন গায়ে পড়া টাইপের। নূরের আবার কালকের আদিত্যের কথা মনে পড়তেই ভীষণ ভয় করছে। আবার যদি উনি এই লোকটার সাথে আমাকে দেখেন তাহলে আর রক্ষা নেই। নিশ্চয় আমাকে লবণ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। নূরের ভাবনার মাঝেই শিশির বলে উঠল, হেই নূর, কি ভাবছ? চলো একটু ক্যাফেতে যাই, ক্লাসের তো এখনো সময় আছে। নূর জোরপূর্বক হেসে বলল, আসলে আমার একটু নোট লিখার দরকার ছিল। আপনি যান না। আরে এটা কোনো ব্যাপার হলো? তোমার নোট আমি লিখতে হেল্প করব। এখন চলো। নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যায় না? নূর চরম বিরক্ত হচ্ছে মনে মনে। কেন রে ভাই, তোর কি খেয়ে দে আর কোনো কাজ নেই? ক্যাফেতে গিয়ে মরতে হবে কেন? আমি আছি আমার জ্বালায়, আর এই মহাশয় আছেন উনার কফি নিয়ে। সিনিয়র ভাই হয়, মানাও করতে পারছি না, না হলে আবার না জানি কি ভেজাল করে বসে। তাই অগত্যা নূর আর উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সাথে কফি খেতে রাজি হয়ে গেল। আর শিশির তো সেই খুশি। নূরকে পটানোর কোনো রকম সুযোগ সে হাত ছাড়া করবে না। মেয়েটাকে তার মনে ধরে গেছে। আর যে একবার শিশিরের মনে ধরে যায় তাকে সে যেভাবেই হোক হাসিল করেই ছাড়ে। আর এই মেয়েটাকে একটু বেশিই মনে ধরেছে, তাই একে তো কিছুতেই হাতছাড়া করবে না। কথাটা ভেবে শিশির বাঁকা হাসি দিল। আদিত্য ওর অফিসের কেবিনে বসে আছে। তখনই ওর এক লোক কেবিনের দরজায় নক করল। আদিত্য আসতে বললে লোকটা ভেতরে ঢুকল। আদিত্যের সামনে একটা ফাইল রেখে বলল, স্যার, আপনার দেওয়া গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ির মালিকের সব ডিটেইলস বের করেছি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, বলতে শুরু করো। স্যার, গাড়ির মালিকের নাম শিশির আহমেদ, শামসুল আহমেদের একমাত্র ছেলে। এমনিতে সব দিক দিয়ে ঠিকঠাকই আছে, পড়ালেখায়ও ব্রিলিয়ান্ট। শুধু একটা দিক প্রবলেম আছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি? স্যার, ছেলেটা সেই লেভেলের মেয়েবাজ, মানে ক্যারেক্টার লেস আর কি। যাকে একবার ভালো লেগে যায় তাকে যেভাবেই হোক তার নিজের করেই ছাড়ে। আর তারপর বাকিটা তো বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি। তুমি এখন যেতে পারো। লোকটা মাথা ঝাঁকিয়ে চলে গেল। আদিত্য ফাইলে থাকা শিশিরের একটা ছবি হাতে নিয়ে সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। কথাটা বলে আদিত্য একটা বাঁকা হাসি দিয়ে শিশিরের ছবিটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। আয়াত ওর রুমে বসে এনজিওর কিছু পেপারস দেখছিল, তখনই ওর দরজায় কেউ নক করল। আয়াত পেপারের দিকে তাকিয়ে থেকেই আসতে বলল। একটু পরে বিহান দরজা খুলে ভেতরে ঢুকল। আয়াত এখনো পেপারস চেক করছে। বিহান চুপচাপ কিছুক্ষণ মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত মাথাটা হালকা নিচু করে পেপার দেখছে। চুলগুলো উপরে চায়না কাটা দিয়ে আটকে রেখেছে। তবুও কিছু অবাধ্য চুল বাতাসে মুখের ওপর দিয়ে বাড়ি খাচ্ছে। পেপার চেক করতে করতে হাতের কলমটা কখনো দাঁতের মাঝে আটকে রাখছে।
এই অতি সামান্য রূপেও যেন তাকে অপরূপ লাগছে। মেয়েটা যে এত অপরূপ বিহান আগে খেয়ালই করেনি। আয়াতের ঠোঁটে চেপে রাখা কলমটার ওপর বিহানের অনেক হিংসে হচ্ছে। বিহানের আগেই বিহানের জিনিসে কেমন ঘুরে বেড়াচ্ছে। 1 মিনিট, বিহানের জিনিস? তুই তো দেখছি অনেক দূর চলে গেছিস বিহান। নিজের মন্তব্যে নিজের মনেই হাসল বিহান। আয়াত এতক্ষণ ধরে কে আসলো তার সারা শব্দ না পেয়ে মুখ তুলে সামনে তাকিয়ে দেখল বিহান। তবে আজকের বিহানকে দেখে আয়াত বর্ষর একটা ঝটকা খেল। আয়াত হা হয়ে বিহানের দিকে তাকিয়ে রইল। হা হওয়ায় ওর মুখের কলমটা ঠাস করে পড়ে গেল। বিহান আজ একটা ব্লু জিন্সের ওপর হোয়াইট টি শার্ট পরেছে। মুখের জঙ্গল হয়ে থাকা দাড়ি গোফ ট্রিম করে শেভ করেছে। চুলগুলোও সুন্দর করে জেল দিয়ে স্টাইল করে রেখেছে। হাতে রিচ ঘড়ি। সব মিলিয়ে বিহানকে আজ কিলার দেখাচ্ছে। বিহান সবসময় কেমন এলোমেলো অগোছালো হয়েই থাকে। নিজেকে আজকালকার ছেলেমেয়েদের মতো পরিপাটি রাখে না। তবে আজকে বিহানকে অন্যরকম লাগছে। আয়াত যেন ওর চোখই ফেরাতে পারছে না। আয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহান মুচকি হেসে গলা খাকারি দিয়ে আয়াতের সম্ভূতি ফেরানোর চেষ্টা করল। আয়াতের ঘোর কাটল। ও এবার একটু নড়েচড়ে বসল। তারপর বিহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনি হঠাৎ এখানে? কোনো দরকার ছিল? বিহান বলে উঠল, হ্যাঁ দরকার তো একটু ছিল। আসলে? বিহানের পুরো কথা শেষ হওয়ার আগেই আয়াত কৌতূহলী কণ্ঠে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? না মানে হঠাৎ এত পরিপাটি হয়ে আছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ যাচ্ছি। কোথায়? বলবো। তার আগে বলো তুমি কি বেশি ব্যস্ত আছো? বিহানের মুখে আবারও তুমি সম্বোধন শুনে আয়াতের বুকটা আবারও কেঁপে উঠল। আয়াত বলে উঠল, না না তেমন ব্যস্ত নেই। বলুন নাকি বলবেন? তুমি কি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? আয়াত অবাক চোখে তাকিয়ে বলল, আমি? কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। আমার ওপর এটুকু বিশ্বাস তো আছে তোমার, তাই না? বিহানের কথা কাজ সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে আজ। আয়াত ঠিক বুঝতে পারছে না, তবুও কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি বাইরে গিয়ে বসুন, আমি এখনই রেডি হয়ে আসছি। কথাটা বলে আয়াত কাবার্ডের দিকে যেতে নিলে বিহান আবার ডাক দিল, আয়াত। আয়াতের হৃৎপিণ্ড যেন থমকে গেল। আজ এই প্রথম বিহান এত সুন্দর করে আয়াতের নাম ধরে ডাকল। আয়াতের হাত পা কেমন কাঁপতে শুরু করল। গলার ভেতর দলা পাকিয়ে যাচ্ছে। আয়াত কোনো রকমে ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলে উঠল, জি বলুন। বিহান ওর হাতে থাকা একটা প্যাকেট আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছি আমি। জানি না তোমার পছন্দ হবে কিনা। আসলে তোমাকে সেদিন শাড়িতে অনেক সুন্দর লাগছিল, তাই আবারও তোমাকে শাড়িতে দেখার লোভে এটা নিয়ে এসেছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে এই শাড়িটা পরে আসবে প্লিজ। আয়াত বিস্ময় ভরা চোখে বিহানের দিকে তাকিয়ে রইল। নিজের কানকে ওর বিশ্বাস হচ্ছে না। কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। বিহান কি সত্যি আমাকে এসব বলছে? আয়াতের গলা ধরে আসছে। অনেক কষ্টে নিজের কান্না আটকে মাথা ঝাঁকাল। মানে সে পড়বে? বিহান একটা স্বস্তির হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর বিহান বেরিয়ে গেল। বিহান চলে যাওয়ার পর আয়াত কাপা কাপা হাতে প্যাকেটটা খুলল। প্যাকেটের ভেতর একটা হালকা গোলাপি ইন্ডিয়ান সিল্কের শাড়ি। আয়াতের চোখের পানি এবার বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আয়াত শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর শাড়িটা বুকের ভেতর জড়িয়ে ধরে খুশির অশ্রু ঝরাল। এটা ওর বিহানের দেওয়া প্রথম উপহার।
আয়াতের যেন খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর আয়াত নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে শাড়িটা নিয়ে রেডি হতে চলে গেল। বিহান ড্রয়িং রুমে বসে আছে। একটু পরে আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ আর হৃৎপিণ্ড দুটোই আটকে গেল আয়াতে। ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে আয়াতকে। মেয়েটাকে যত দেখছে ততই যেন তার নতুন নতুন রূপের আবিষ্কার করছে। এই অপরূপ কন্যাটা ওকে এতটা ভালোবাসে, ভাবতেই একরাশ ভালো লাগা এসে ঘিরে ধরল বিহানের হৃদয় জুড়ে। আয়াত বিহানের সামনে এসে দাঁড়াল। বিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াতের কেমন লজ্জা লাগছে। আয়াত একটু গলা ঝেড়ে উঠল। বিহনের এবার ঘোর কাটল। বিহান একটু নড়েচড়ে উঠে বলল, তাহলে যাওয়া যাক। আয়াত মাথা ঝাঁকিয়ে সায় জানাল। তারপর ওরা দুজন বাইরে এসে গাড়িতে চড়ে রওয়ানা হল। গাড়িতে দুজনের ভেতর তেমন কোনো কথা হল না। তবে বিহান বারবার আরও চোখে আয়াতকেই দেখছিল। প্রায় ৩০ মিনিট পর ওরা বনানী এলাকায় একটা অ্যাপার্টমেন্ট সামনে এসে থামল। বিহান গাড়ি থেকে নেমে আয়াতের পাশে এসে দরজা খুলে ওর দিকে এক হাত বাড়িয়ে দিল। আয়াত শুধু বিস্ময়ের ওপর বিস্ময় হচ্ছে। আয়াতের মনে পড়ল একদিন এই হাত ধরে নামার জন্য কত জেদ ধরে বসেছিল আয়াত। আর আজ বিহান নিজে থেকেই ওর হাত ধরে নামাবে। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে আজ। যেন চোখ খুলে তাকালেই স্বপ্নটা ভেঙে যাবে। আয়াত ওর কম্পনরত হাতটা বিহানের হাতে রাখল। বিহান পরম যত্নে আয়াতের হাত ধরে ওকে নিচে নামিয়ে দাঁড় করাল। আয়াত সামনের অ্যাপার্টমেন্টটা দেখে বলল, আমরা কি কারোর বাসায় এসেছি? বিহান বলে উঠল, হ্যাঁ তেমনই কিছু, চল গেলেই দেখতে পাবে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে থেকেই ভেতরের দিকে পা বাড়াল। আয়াত শুধু বিহানের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থেকে মন্ত্রমুগ্ধের মতো বিহানের সাথে সাথে চলল। অ্যাপার্টমেন্টটা ১৪ তলা বিশিষ্ট। বিহান আয়াতের সাথে লিফটে এসে 12 বাটনে চাপ দিল। মানে ওরা ১৩ তলায় যাবে। কিছুক্ষণ পরেই ১৩ তলায় পৌঁছে লিফট থেকে নেমে এসে একটা ফ্ল্যাটের সামনে দাঁড়াল। ফ্ল্যাটের দরজায় এসে বিহান ওর পকেট থেকে একটা চাবি বের করে দরজা খুলছে। আয়াত শুধু বিহানের কার্যক্রম দেখে যাচ্ছে। ওর মাথায় আপাতত কিছুই ঢুকছে না। বিহান দরজা খুলে আয়াতকে নিয়ে ভেতরে ঢুকল। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আয়াত অনেকটা অবাক হল। কারণ ফ্ল্যাটটা একদম নতুন। দেয়াল থেকে এখনো রঙের ঘ্রাণ আসছে। তেমন কোনো আসবাবপত্রও দেখা যাচ্ছে না। শুধু হালকা পাতলা কিছু জিনিস আছে। তবে ফ্ল্যাটটা অনেক সুন্দর। আয়াতের কাছে ভালোই লাগলো ফ্ল্যাটটা। ফ্ল্যাটটা উঁচুতে হওয়ায় জানালা দিয়ে ঠান্ডা শীতল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে। আর এই জিনিসটাই আয়াতের সবচেয়ে ভালো লাগছে। আয়াত আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বিহানের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কার ফ্ল্যাট? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। বিহান মুচকি হেসে বলল, কেন, আমাকে বুঝি চোখে পড়ছে না? নাকি আমাকে মানুষের তালিকা থেকে বাতিল করে দিলে? আয়াত এবারে অত্যন্ত অবাক হয়ে বলল, এই ফ্ল্যাট আপনার? হ্যাঁ, বলতে পারো। তা কেমন লাগলো ফ্ল্যাটটা? অনেক সুন্দর। সত্যিই ভীষণ সুন্দর। মেনি মেনি কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আসলে ভাবছিলাম কতকাল আর এভাবে ভবঘুরে হয়ে থাকব। বিয়ে শাদি করে একটু সেটেলড হই। আর বিয়ে করতে গেলে আগে একটা ভালো ঘরের দরকার। তা না হলে আবার কোনো মেয়ে বিয়েই করতে চাইবে না। তাই নিজের জীবনের কিছু জমাপুঞ্জি দিয়ে এই ফ্ল্যাটটা কিনলাম। বিহানের কথায় আয়াত থমকে গেল। বুকটা ধরফর করলে উঠল ওর। কি বলছেন উনি? তাহলে কি উনি বিয়ে করছেন? আয়াতের এতক্ষণে সব খুশি যেন নিমিষেই মাটিতে মিশে আছে।
আয়াত একটা ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, করতে চাচ্ছি। একটা মেয়েও পছন্দ করেছি। এখন সে শুধু রাজি হয়ে গেলেই হয়। আয়াতের পায়ের নিচ থেকে যেখানে মাটি সরে গেল, নিজেকে অনুভূতি শূন্য মনে হতে লাগল। তার মানে উনি মেয়েও পছন্দ করে ফেলেছেন? আমার শেষ আশাটাও কি তাহলে এভাবে নিঃশেষ হয়ে যাবে? তাহলে আমি বেঁচে থাকব কি করে? আয়াতের ভাবনার মাঝেই বিহান আবার বলে উঠল, মেয়েটা ভেতরেই আছে। তুমি একটু ওকে বুঝাও না আমাকে বিয়ে করতে যেন রাজি হয়ে যায়। আয়াত এবার আরো বড় একটা ধাক্কা খেল। শেষমেশ কিনা এই দিনটা ওকে দেখতে হলো। এখন কি আমার ওই মেয়েকে রাজি করাতে হবে বিহানকে বিয়ে করার জন্য? তাহলে এতক্ষণ ধরে এত ভালো ব্যবহার বুঝি এই জন্য করছিলেন উনি? উনি এতটা নির্দয় কিভাবে হতে পারলেন? সবকিছু জেনেও আমাকে এই সিচুয়েশনে কিভাবে ফেলতে পারলেন উনি? এভাবে অপমান না করলেই কি হতো না? ঠিক আছে, উনি আমাকে জ্বালিয়েই যদি শান্তি পায় তাহলে তাই হোক। আমিও আজ ধৈর্যের পরীক্ষা দেব। দেখি এর শেষ কোথায়। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান আবার বলল, প্লিজ আয়াত, আমার জন্য একটু এই কাজটা করে দাও। প্লিজ প্লিজ প্লিজ। আয়াত ঢোক গিলে কোনোরকমে নিজের কান্না আটকে নিয়ে বলল, ঠিক আছে। বিহান হাসি মুখে বলল, থ্যাংক ইউ আয়াত, থ্যাংক ইউ সো মাচ। তুমি পাশের এই রুমটাতে যাও, দেখবে রুমেই আছে ও। আয়াত কোনোরকমে মাথা ঝাঁকিয়ে কাপা কাপা পাজোড়া সামনে বাড়াল। পা কেমন যেন চলতে চাইছে না ওর। হঠাৎ করেই প্রচুর ভারী হয়ে গেছে পাজোড়া। তবুও অনেক কষ্টে আয়াত রুমের দিকে এগুল। কাপা কাপা হাতে দরজা ঠেলে ভিতরে ঢুকল ও। ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না আয়াত। আয়াত এবার ভ্রু কুঁচকে একটু উচ্চস্বরে বলে উঠল, এখানে তো কেউ নেই। এবার বিহান ভেতরে ঢুকল। আয়াতের কাছে এসে বলল, কে বলেছে কেউ নেই? আরে এখানেই তো আছে, তুমিই দেখতে পাচ্ছ না? আরে আজব, কোথায় আছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। বিহান এবার আয়াতের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এসে বলল, এই ভালো করে দেখো, এখানেই আছে। আয়াত আশেপাশে তাকিয়ে বলল, কই আছে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনার হবু বউ কি ইনভিসিবল নাকি? নাকি মানুষ বাদ দিয়ে জিনভূতকে বিয়ে করতে যাচ্ছেন? বিহান হালকা হাসল। তারপর আয়াতের পেছনে এসে ওর পিঠ ঘেঁষে দাঁড়াল। এক হাতে আয়াতের থুতনি ধরে আয়নার দিকে তাক করল। এরপর আয়নার দিকে আঙুল তুলে ইশারা করে বলল, এই এত সুন্দর একটা জলজ্যান্ত মেয়ে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তোমার চোখে পড়ছে না? এটাই তো আমার হবু বউ। ওর জন্যই তো আমি কাল এই ফ্ল্যাট কিনেছি। ওকে একটু বল না, ও যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আয়াত কিছু সময়ের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। পুরো ব্যাপারটা বুঝতে ওর কিছুটা সময় লাগল। আর যখনই বুঝতে পারল তখনই ওর সারা শরীর যেন অবশ হয়ে আসল। হৃৎপিণ্ডও যেন কিছুক্ষণের জন্য বন্ধ করা গেল। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান আবার বলে উঠল, কি হলো বল না, সে করবে তো আমাকে বিয়ে? আয়াত হঠাৎ এক ঝটকায় বিহানের কাছ থেকে এক কদমে পিছিয়ে গেল। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল। দরজা আটকে নিচে বসে পড়ে মুছে হাত চেপে কাঁদতে লাগল। এটা ওর সুখের কান্না না দুঃখের তা জানে না ও। শুধু জানে এখন কাঁদতে না পারলে দম বন্ধ হয়ে মরে যাবে ও। বিহানও আয়াতের পিছে পিছে দৌড়ে এলো। আয়াতের বন্ধ দরজার সামনে সে নিজেও বসে পড়ল। তবে আয়াতকে ডাকল না। মেয়েটা হঠাৎ এত বড় শখ নিতে পারেনি। তাই মেয়েটাকে একটু কাঁদতে দেওয়া দরকার, তাহলে মন হালকা হবে। প্রায় 10 মিনিট পর আয়াত নিজেকে একটু সামলে নিয়ে দরজা খুলে বের হল।
দরজা খুলতে দেখে বিহানও উঠে দাঁড়াল। আয়াত দরজা খুলে বিহানের দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে যেতে লাগল। বিহান এবার আর চুপ করে না থেকে দ্রুত গিয়ে আয়াতের হাত টেনে ধরল। আয়াত পেছনে না ঘুরেই হাত মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড়ুন আমাকে, বাসায় যাব আমি। তো এটা কি জঙ্গল মনে হচ্ছে তোমার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম তখন। সেটার উত্তর না জানা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আয়াত আর সহ্য করতে পারল না। এতদিনের দুঃখ কষ্ট, মান অভিমান সব মিলিয়ে এক বিস্ফোরক তৈরি হল। আয়াত এক ঝটকায় বিহানের দিকে ঘুরে নিজের হাত ছাড়িয়ে বিহানের বুকে দুহাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা দিতে দিতে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, সবকিছু আপনার মর্জি মোতাবেক হবে। যখন ইচ্ছে দূরে ছুঁড়ে দিবেন, আবার মন চাইলে কাছে টেনে নিবেন। আজ বলছেন বিয়ের কথা, আবার মন ঘুরে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। আমাকে কি আপনার খেলনা মনে হয়? আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? আর কত খেলবেন আমাকে নিয়ে? হ্যাঁ, আপনার কথা মেনে আপনার জীবন থেকে সরে গেছি, তাহলে আবার কেন আমাকে নিয়ে এমন খেলা খেলছেন? আমার কথা আপনি কখনো ভাবেন না। এখন কি আমাকে মেরে আপনি শান্তি পাবে? আর বলতে পারল না আয়াত। বিহান দুই হাতে আয়াতের মুখটা ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এই মুহূর্তে আয়াতকে শান্ত করার জন্য এই উপায়টাই পেল বিহান। আর আয়াত, সে তো পুরো ফ্রিজ হয়ে গেল। হাত পায়ের শক্তি লোভ পেল, পুরো শরীর অসাড় হয়ে এলো। কিছুক্ষণ পর আয়াত একটু শান্ত হয়ে এলে বিহান আস্তে করে আয়াতের ঠোঁট ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠল, আমি ভালোবাসার ক্যাচাল বুঝি না, কেমতে করে তাও জানি না। তয় একটা কথা আমি বুইঝা গেছি, তোমাকে আমার প্রয়োজন। আমি আমার অন্ধকার অতীত ভুলে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। এখন তুমি বলো, বিয়ে করবে আমায়? দেখ, বিয়ের কথা যখন একবার মাথায় এনেছি তখন বিয়ে তো করেই ছাড়ব। শারীরিক কিছু দরকারও তো আছে, তাই না? তাই তুমি বলো কি করবে? তুমি রাজি না হলে আমি অন্য কাউকে বিয়ে। এবার আয়াত একইভাবে বিহানের মুখ বন্ধ করে দিল। বিহান তার জবাব পেয়ে গেল, তাই খুশি মনে সে এবার আয়াতের অধরে ডুব দিল। কিছু সময় পর আয়াত বিহানের ঠোঁট ছেড়ে বলে উঠল, খবরদার, আর কখনো যদি অন্য কারোর কথা মুখে এনেছেন তাহলে আমি খুন করে ফেলব আপনাকে। জানেন তখন কিছু সময়ের জন্য আমার ওপর কি ঝড় বয়ে যাচ্ছিল? এভাবে কেউ ভয় দেখায়? তাহলে বলো, বিয়ে করবে? এখনো আপনাকে বলতে হবে? এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি জানেন আপনি? শুধু একবার না, 1000 বার রাজি আমি। বিহান তৃপ্তির হাসি দিয়ে আয়াতের কপালে একটা চুমু খেয়ে আয়াতকে জড়িয়ে ধরল। এক হাতে আয়াতকে জড়িয়ে নিয়ে আরেক হাত দিয়ে ফোনটা বের করে আদিত্যের নাম্বারে ফোন দিল। আদিত্য ফোন রিসিভ করতেই বিহান বলে উঠল, আদি, আমিও স্বার্থপর হতে চাই, হেল্প করবি আমার? আদিত্য বুঝে গেল বিহান কি বলতে চাইছে, তাই আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স ইয়ার, তোর জন্য তো জান হাজির। তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে ফেলব। বিহান খুশি মনে ফোন রেখে দিল। ও জানে আদিত্য থাকলে আর কোনো চিন্তা নেই। আবির ওর অফিসের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ বাইরে কিছু হইচইয়ের শব্দ পেল আবির। আবির ব্যাপারটা দেখার জন্য উঠে দাঁড়িয়ে কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো। বাইরে এসে আবিরের কপাল কুঁচকে এলো। বাইরে সব স্টাফরা এক জায়গায় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড়ের ভেতর থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। এসব দেখে আবির একটু উচ্চস্বরে বলে উঠল, কি চলছে এখানে? আবিরের কথায় সব স্টাফরা দুই দিকে লাইন হয়ে সরে গেল। তখনই মাঝখানে থাকা একজন লম্বা ঘোমটা দেওয়া মহিলাকে বসে থাকতে দেখতে পেল আবির।
মহিলাটা হঠাৎ উঠে দাঁড়িয়ে আবিরের দিকে দৌড়ে এসে আবিরের পায়ের কাছে পড়ে বলে উঠল, প্রাণনাদ, প্রাণনাথ, প্রাণনাদ, আন্নে এইহানে প্রাণনাদ। আবির যেন তোবদা খেয়ে গেল। ছিটকে সরে গিয়ে বলল, এই কে আপনি? কি করছেন এসব? মহিলাটি এবার দুই হাতে বুক চাপড়ে আহাজারি করে বলল, হায় হায়, এইয়া কিতা কয় আর প্রাণনাদ? আর প্রাণনাদ আরে কয় আই ক্যাডা? আই এখন কিতা করিয়াম? এই অভাগীর কিতা হইব অহন? মহিলার এমন মরাকান্না দেখে আবির বেচারা ভ্যাবাচেকা খেয়ে গেল। কে এই মহিলা? আর এখানে কি করছে তাই বুঝতে পারছে না ও। চেহারাটাও দেখা যাচ্ছে না, তবে মহিলার আওয়াজ কেমন যেন পরিচিত পরিচিত লাগছে ওর কাছে। অফিসের স্টাফরাও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একজন স্টাফ আরেকজনকে আস্তে করে জিজ্ঞেস করল, এই প্রাণনাদ কি জিনিস রে? না মানে গরুর নাদ শুনেছি, তবে প্রাণনাদ কি? আরেকজন বলে উঠল, আরে হবে হয়তো কোনো কিছুর নাদ। আবির ওর স্টাফদের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলা কে? আর উনাকে ভেতরে ঢুকতে দিয়েছেন কেন? একজন স্টাফ বলে উঠল, স্যার উনি বলছেন এখানে নাকি উনার হাসবেন্ড আছেন, তাকেই খুঁজতে এসেছেন উনি। হোয়াট? কে উনার হাসবেন্ড? মহিলাটি ঘোমটার ভেতর থেকে বলে উঠল, আরে আন্নেই তো আর হাফ প্যান্ট হাসবেন্ড। আর প্রাণনাদ। আবির মহিলার কথা কিছুই বুঝতে পারল না। একজন স্টাফ বলে উঠল, স্যার উনি বলতে চাচ্ছেন আপনি উনার হাসবেন্ড। আবির যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে উচ্চস্বরে বলে উঠল, হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি এসব? আমি তো আপনাকে চিনিই না। আবিরের কথা শুনে মহিলাটি আরো জোরে জোরে আহাজারি করে বলল, হায়য় হায়য় কিতা কয় আর প্রাণনাদ? হ্যাঁ বলে আরে চিনে না? হ্যাঁ কেমনে আরে ভুইল্লা গ্যালগা? মহিলাটি এবার অফিসের স্টাফদের কাছে এগিয়ে এসে বলল, ও সাপ, সাপ, সাপ। আন্নেরা এতগুলান সাপেরা আছেন, কেউ আর এই অন্যায়ের বিচার হরেন? আরে ইনসাফ দেন। মহিলাটি আবিরের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই মরদ হান, এই আমার মরদ, আমার প্রাণনাদ আজ থাইকা 5 বছর আগে আর গ্রামে আইছিল। আর গ্রামে আইসা আমার লগে ইটিস পিটিস করছিল। রাতের বেলায় চুপ কইরা আমার কাছে আইসা কয়, আই লাভলি গু, আই লাভ ইউ। আইও হ্যারে কইলাম, আইও তোমারে লাভলি গু করি। তারপর কি কয় জানেন সাপ? স্টাফরা অতি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি বলল? আরে কয়, আমি হাগু হাগ করবার চাই। আইও হ্যারে হাগু করণের লাইগা পাটখতে লইয়া গেলাম। তয় হ্যায় হাগু করল না। হ্যাঁ আরে পাটক্ষেতের ভিতরে চাইপ্পা ধরল। আই শরম পাইয়া কইলাম, কি করতাছেন আমগো অহনো বিয়া হয় নাই? হ্যাঁ তহন কইল, আমি তোমারে এই রাতের তারা আর এই পাটক্ষেত্রে সাক্ষী রাইখা বউ হিসেবে কবুল বললাম। আইও হ্যারে কবুল কইলাম। ব্যাস হইয়া গেল আমগো বিয়া। আর অহন কিনা কয় হ্যাঁ আরে চেনে না। হায় আল্লাহ, হাই অহন কিতা করিয়াম? আর কি হইবে? আবির বেচারা হতভম্ব হয়ে গেল। কোথাকার কোনো মহিলা কি সব হাবিজাবি বলে যাচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। মহিলাটা নির্ঘাত পাগলা গারদ থেকে ছুটে এসেছে। মহিলাটি এবার বলে উঠল, আর চুন্নু মুন্নু টুন্নুর কি হইবে? একজন স্টাফ ভ্রু কুচকে বলল, চুন্নু মুন্নু টুন্নু, এরা কারা? মহিলাটি বলে উঠল, কারা আবার? আর প্রাণনাদের ভালোবাসার ফসল। আর বাইচ্চারা, আর বাইচ্চারা কবে থাইকা তাগো বাপেরে দেখবার চায়। আইজকা ওগো আশা পূরণ হইব। মহিলাটি একটু উচ্চস্বরে ডেকে উঠল, চুন্নু মুন্নু টুন্নু। একটু পরে 3টা বাচ্চা দৌড়ে এলো।
মহিলাটি তাদেরকে আবিরের দিকে দেখিয়ে বলল, বাচ্চারা ওই দেহ তুঙ্গ আব্বা। বাচ্চাগুলো আবিরের দিকে ছুটে আসতে আসতে বলল, আব্বা যান। আবির বেচারা এবার অজ্ঞান খাওয়ার উপক্রম। পুরো হাক্কাবাক্কা হয়ে গেছে ও। বাচ্চাগুলো কাছে আসতেই আবির হকচকিয়ে উঠে বলল, আরে আরে কি করছো তোমরা? আমি তোমাদের বাবা হতে যাব কেন? আরে আমার তো এখন বিয়েই হয়নি। মহিলাটি আবারও আহাজারি করে বলল, হায় হায় কতবড় নির্দয় রে। নিজের বাচ্চা গুলান রেও চেনে না। আই অহন কিতা করিয়াম? মহিলাটি আবারও স্টাফদের দিকে তাকিয়ে বলল, জানেন সাপ, আমি কত কষ্ট কইরা এই বাচ্চা গুলান রে পালছি। সবসময় কইছি তগো বাপের মতো বড় মানুষ হইবি। জানেন সাপ, আর প্রাণনাদ এত পড়ালেহা জানে দেইখা আইও আর বাচ্চা গুলান রে পড়ালেহা শিখাইছি। হ্যাগো আই আঙ্গার কেজি, ইংরেজি শেখাইছি। আর বাচ্চারা অহন পটপট কইরা আঙ্গার কেজি কয়। দেহেন এহনি কি সুন্দর আঙ্গার কেজি কইব। বাবা চুন্নু সাপে গো তোমার আঙ্গার কেজি হুনাও তো। মহিলাটির কথামতো ছেলেটা সবার সামনে এসে বলতে লাগল, আই নেম চুন্নু। আই উঠিং সকালবেলা। আই মুখ ধুইং, দেন আই হাগিং। তারপর আই খাইং ভাত। আফটার ভাত খাইং আই গোয়িং স্কুল। ইন দ্য স্কুল আই করিং লেখাপড়া। দেন আই ফিরিং বাড়ি। ওয়ান ডে ওয়েন আই ফিরিং বাড়ি, আই দেখিং হোয়াট। সব স্টাফরা আগ্রহ নিয়ে বলল, হোয়াট? আই দেখিং মুন্নু এন্ড টুন্নু করিং মারামারি। আন্ডার দ্য গাছতলা, বিহাইন্ড দ্য ঝোপের বেড়া। একজন স্টাফ ভ্রু কুচকে বলল, হোয়াট ইজ ঝোপের বেড়া? ওয়ান বাম্বু খাড়া খাড়া, আদার বাম্বু পাতালি করা। তাহার মাঝে প্যারাগ মারা। হেইয়ারে কয় ঝোপের বেড়া। সব স্টাফগুলো হাসতে শুরু করে দিল। আবির পড়ে গেছে এক মহা মুশকিলে। কি এক আপদ এসে জুটল কে জানে। হঠাৎ হইচইয়ের শব্দে আবিরের বাবা বাইরে এলো। আশরাফ রহমানকে দেখে সবাই চুপচাপ হয়ে গেল। আবিরও ঘাবড়ে গেল ওর বাবাকে দেখে। না জানি বাবা কি মনে করে কে জানে। আশরাফ রহমান বলে উঠলেন, কি হচ্ছে এখানে? এত হইচই কেন? আর এরা কারা? একজন স্টাফ ফট করে বলে উঠল, স্যার এই মহিলার কথা অনুযায়ী ইনি আপনার পুত্রবধূ আর এই বাচ্চাগুলো আপনার নাতি। আশরাফ রহমান আশ্চর্য হয়ে বললেন, হোয়াট? কি বলছো এসব? আবির এসব কি সত্যি? আবির ভীতু স্বরে বলল, না না বাবা একদম না। আমি তো উনাকে চিনিই না। জানি না কোথা থেকে এসেছেন। আর কি সব আবোল তাবোল বলে যাচ্ছেন। আশরাফ রহমান এবার মহিলাটির দিকে তাকিয়ে বললেন, এই মেয়েকে তুমি? আর কি বলছো এসব? তোমার কথার কোনো প্রমাণ আছে? মহিলাটিও হঠাৎ করে কেমন চুপ হয়ে গেল। আশরাফ রহমান আবার বলে উঠলেন, কি হলো কথা বলো। আর তোমার মুখ দেখাও। দেখি তুমি কে। মহিলাটি তাও চুপচাপ দাঁড়িয়ে আছে। আশরাফ রহমান এবার একটা ফিমেল স্টাফকে ইশারা করল মহিলার ঘোমটা সরাতে। স্টাফটি এসে মহিলাটির ঘোমটা সরিয়ে দিলেন। ঘোমটা সরাতেই আবির 880 ভোল্টের একটা ঝটকা খেল। কারণ যেমনটা আমরা সবাই জানি, মহিলাটি আর কেউ না বরং নীলা। আবির বেচারা পুরো স্তব্ধ হয়ে গেল। নীলা যে এসব করবে সেটা ওর ধারণাই ছিল না। আশরাফ রহমানও নীলাকে দেখে অবাক হলেন। নীলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আসলে ও জানতই না যে এখানে আবিরের বাবাও আছেন। জানলে কখনোই আসতো না। এখন কি করবে ও? ভয় গলা শুকিয়ে দিলেই ওর। আশরাফ রহমান অবাক সুরে বললেন, নীলা, তুমি এখানে? আর এসব কি? নীলা বেচারি কি বলবে? আবিরকে মজা দেখাতে এসে নিজেই ফেঁসে গেল।
এখন কি বলবে ও? আবিরও প্রচুর ভয় পেয়ে গেল। না জানি ওর বাবা ব্যাপারটা কিভাবে দেখেন। হঠাৎ আশরাফ রহমান হো হো করে হেসে উঠলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আশরাফ রহমান হাসি থামিয়ে বললেন, আমার কবিনে এসো, কথা আছে তোমাদের সাথে। একটু পরে আবির আর নীলা মাথা নিচু করে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে আশরাফ রহমানের সামনে। আশরাফ রহমান একটু গম্ভীর কণ্ঠে বললেন, কবে থেকে চলছে এসব? আবির ভীতু স্বরে বলল, আসলে বাবা হয়েছে কি? আশরাফ রহমান এবার হাসি মুখে বললেন, থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি খুব শীঘ্রই নীলার বাবা মার সাথে কথা বলবো। আবির প্রচুর খুশি হয়ে গেল। এই যেন মেঘ না চাইতেন বৃষ্টি। বাবা যে এত সহজে রাজি হয়ে যাবেন তা ভাবতেই পারেনি ও। যাক, নীলার এখানে আসায় আমারই ভালো হলো। কথাটা ভেবে আবির নীলার দিকে তাকিয়ে ছোট্ট করে চোখ টিপ মারল। আর নীলা তো এমনিতেই লজ্জায় শেষ। চলবে।